আমি চললাম ভাবি। কথাটি বলেই মেঘালয় চলে যেতে চাচ্ছে, কিন্তু মাসফি মেঘালয় বাহু ধরে থামিয়ে দিল। মেঘালয় মাসফির মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে আর কতবার ধ্বংস করবে ভাইয়া? মানুষ নিজের শরীরটাকে সুইচের খোঁচা থেকে বাঁচিয়ে রাখে, আর আমি এক অদম শরীরের বিশেষ অঙ্গটাকে বিরহের দহনে পুড়িয়ে ফেললাম। মাসফির হাত আলগা হয়ে গেছে মেঘালয়ের কথা শুনে। মেঘালয় সরে দাঁড়ালো। বর্ষা নরম হয়ে মেঘালয়কে বলল, আলো, এখন ও তোমার ওয়াইফ। আপনি জানেন, আমি জানি আলো আমার কি হয়। আলোর মনে আছে? আমার তো মনে হচ্ছে ও ভুলেই গিয়েছিল। ওর একটা সংসার ছিল, ওকে ভালোবেসে যাওয়া সামান্য এক মানুষ, যে কিনা রাত দিন তাকে না পাওয়ার যন্ত্রণা বুক করেছে। সেই মানুষটার কথা ও সে ভুলেই গিয়েছিল। এতগুলো বছর পর এসে আমাকে আর মানুষ হিসেবে দাবি করবে, বলে যে তার দাবি পূরণ করতে হবে। এমন কথা কোনো আদি পুস্তকে আছে? সে আমার এতগুলো বছরের দুঃখকে রাতারাতি সুখে পরিণত করতে পারবে? মেঘালয়ের কথার পিঠে আর কোনো জবাব দিতে পারল না মাসফি এবং বর্ষা। মেঘালয় তাদের পাশ কাটিয়ে বের হয়ে গেল। ক্যাব নিয়ে সোজা চলে গেল শিশিরদের বাড়িতে। লাগেজ গুছিয়ে, পাসপোর্ট সহ আনুষঙ্গিক কাগজপত্র এবং মোবাইল বিছানার উপর রেখে ওয়াশরুমে চলে গেল সে। ওয়াশরুম থেকে বের হয়ে এসে কালো ট্যুর পড়ল। তারপর কারাকৌ এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে গেল। মেঘালয় কালো কুটের কথা তুলে কেবিনে পেছনের সিটে বসে জানালার বাইরে তাকিয়ে রইল। ক্যাবটা ধীরে ধীরে ওল্ড টাউন পেরিয়ে যখন শহরের সীমা ছাড়ল, তখন গড়িতে বিকেল 5:30। রাস্তায় গাড়ি কম, তাই ড্রাইভার কোনো কথা না বাড়িয়ে গতি বাড়ালো। মাত্র 20 মিনিটের মধ্যে পৌঁছে গেল এয়ারপোর্ট। ক্যাব থামতেই মেঘালয় বাড়া মিটিয়ে নামল। বুকের ভেতর অদ্ভুত এক চাপা অনুভূতি। প্লেন যাত্রার আগের বুকের মধ্যে সেই চেনাবারের উপস্থিতি। গভীর শ্বাস নিয়ে সে একবার আকাশের দিকে তাকালো, তারপর ট্রলি টেনে এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়ল। ব্লোডিং কল শেষ হতেই মেঘালয় ধীরে ধীরে লাইনে দাঁড়ালো। হাতে পাসপোর্ট, কাঁধে ছোটো ব্যাগ। খুব সাধারণ একটা বিকেল, কোনো তাড়াহুড়া নেই। কাচের ভিতর দিয়ে দেখা যাচ্ছে সাদা রঙের বিমানটা রানওয়েতে দাঁড়িয়ে আছে। প্লেনের সিটে বসেছে, সিটবেল্ট বাঁধল। জানালার বাইরে তাকিয়ে দেখলো বিমানটা ধীরে ধীরে সামনে এগোচ্ছে। কিছুক্ষণ পর হালকা একটা জাকুনি, তারপর মাটি ছেড়ে উঠে গেল আকাশে। নিচে ক্রুব শহর ছোটো হতে হতে মিলিয়ে গেল। ফ্লাইটটা শান্ত। কেবিনে আলো নিভে গেলে সময়টা আর নিজের মতো করে কেটে যায়। প্রায় 2.5 ঘন্টা পর পাইলট ঘোষণা দিল, ইউকে খুব শীঘ্রই দেখা যাবে। মেঘালয় চোখ বন্ধ করে আরও একবার গভীর শ্বাস নিল। যাত্রাটা ঠিক যেমন হওয়া দরকার তেমনই ছিল, কিন্তু মনের কোনো মিথ্যাবতীকে ফিরে পাওয়ার জন্য তুলপাড় করছে। বিমানটা ধীরে ধীরে নামতে শুরু করলো। জানালার বাইরে মেঘ সরে গিয়ে নিচে ভেসে উঠল। সবুজ মাঠ আর পিচ ডালা সোজা রাস্তা। হালকা একটা জাকুনির পর চাকা রানওয়েতে স্পর্শ করল। যাত্রা শেষ। বেল্ট খুলে সবাই একে একে দাঁড়ালো। মেঘালয় ব্যাগটা কাঁধে নিল। করিডোর পেরিয়ে যখন সে টার্মিনালের ভিতরে ঢুকলো, চারপাশে ব্যস্ততা। ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা, তারপর পাসপোর্ট সিল পড়ল। ব্যাগেজ বেল্টের পাশে দাঁড়িয়ে সে নিজের লাগেজটা নামালো। সব কিছু স্বাভাবিক, নিয়মাফিক। দরজা পেরিয়ে বাইরে পা দিতেই ঠান্ডা বাতাস মুখে স্পর্শ করল। মেঘালয় এক মুহূর্ত থামল, তারপর স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে গেল। এয়ারপোর্টের বাইরে পা দিতেই ভিড়ের ভিতর হঠাৎ একটা অপরিচিত মুখ চোখে পড়ল। মুহূর্তেই মেঘালয়ের ভিতরটা কেমন জানি চুপসে গেল। এখানে, ওই জায়গায় ওকে দেখার কোনো প্রশ্নই ছিল না তার। 1 সেকেন্ডের জন্য থমকে গেল সে। মুখ ফিরিয়ে অন্যদিকে তাকানোর একটা স্বাভাবিক চেষ্টা, কিন্তু ততক্ষণে চোখাচোখি হয়ে গেছে। পরিচিত সেই মুখটা এগিয়ে আসছে বুঝেই মেঘালয়ের কপালে বিরক্তির রেখা স্পর্শ হয়ে উঠল। সে কোনো কথা না বলে ব্যাগটা শক্ত করে ধরল। ভিতরে ভিতরে একটাই অনুভূতি, এই সাক্ষাৎটা ঠিক এখন দরকার ছিল না। তারপর সে দাঁড়িয়ে রইল, বিরক্তিটা আড়াল করে স্বাভাবিক থাকার চেষ্টা করতে লাগলো। হাই মেঘালয়, হাউ আর ইউ? কথাটা বলতে বলতে রিমি সামনে এগিয়ে এসে মেঘালয়কে জড়িয়ে ধরার চেষ্টা করলো, কিন্তু মেঘালয় সঙ্গে সঙ্গে এক হাত সামনে বাড়িয়ে তাকে থামিয়ে দিল। চোখে মুখে বিরক্তি লুকানোর কোনো চেষ্টাই করলো না সে। স্পট, রিনি, আই ক্যান টলারেট দিস টর্চার। আর ইউ টিনেজ or a child? You are a mature pants. At least I expected that. রিনি থমকে গেল। হাত দুটো শূন্য জুলে রইল কয়েক সেকেন্ড। আশপাশের সব কিছু অস্বস্তিকর হয়ে উঠল তার কাছে। মেঘালয় আর কিছু বলল না। ব্যাগটা কাঁধে ঠিক করে নিয়ে অন্যদিকে তাকালো। তার চোখে মুখে স্পষ্ট, এই সাক্ষাৎটা তার একেবারেই কাম্য ছিল না। রিনির মনটা মুহূর্তেই ভীষণ খারাপ হয়ে গেল। চোখের কোনা জল জমে উঠেছিল, কিন্তু এত মানুষের ভিড়ে মাঝখানে নিজেকে ভেঙে পড়তে দিল না সে।
দ্রুত চোখের পাতা ফেলে জলটা আটকে নিল। টুটের কোনায় জোর করে একটা হাসি টেনে এনে শান্ত গলায় বলল, পাপ্পা তোমার জন্য অপেক্ষা করছে। একটু থেমে আবার ও বলল, তুমি ফিরবে, অথচ আমাকে একটিবার জানানোর প্রয়োজন মনে করলে না। ভাগ্যি শিশিরের কাছে কল করার বদৌলতে তোমার ফিরে আসার খবর জানতে পারলাম। কথাগুলো বলার সময় রিনির চোখে অভিযোগ ছিল, কিন্তু কণ্ঠে ছিল না, শুধুই ছিল চাপা অভিমান, যেটা সে যত্ন করে হাসির আড়ালে ডেকে রাখার চেষ্টা করছে। মেঘালয় রিনির অভিমানের কারণটা ভালোই করে জানে। তার হৃদয়ে এই বেগতিক অবস্থার খবর ও অজানা নয়। তবুও সে জানে রিনি তার মানুষ নয়, কোনোদিন ছিল না। এক জীবনে সে শুধু আলোকে চেয়েছে, আলোকে নিজের হৃদয়ের গভীর জায়গা দিয়েছে। সে হৃদয়ে অন্য কার ও ঢুকার কোনো ফাঁক নেই। এই কারণে মেঘালয় খুব সচেতনভাবে চেষ্টা করে যেন রিনি তার উপর দুর্বল হয়ে না পড়ে। ইচ্ছাকৃতভাবে মাঝে মধ্যে প্রয়োজনের চেয়ে বেশি কটু কথা বলে ফেলে, ভাবে এতেই হয়তো রিনি দূরে সরে যাবে। কিন্তু অদ্ভুত এই মেয়েটা জানি কেমন দাচের। এত কথা শোনার পরও, এত অবহেলার পরও কোনোদিন তাকে রাগ করতে দেখায় না। অভিযোগ নেই, প্রতিবাদ নেই, শুধু আছে সহ্য ক্ষমতা। যেন কষ্টটাকে নিজের ভিতরে গুটিয়ে রাখার অদ্ভুত ক্ষমতা আছে। রিনি এমন কেন? সে কি ভালোবাসার সংজ্ঞাটা অন্যভাবে জানে? নাকি সে বিশ্বাস করে ভালোবাসা মানে চাওয়া নয়, ধরে রাখা নয়, শুধু পাশে থাকা। যতটা দূরে থাকতে বলা হোক না কেন, সে তবুও কাছে এসে দাঁড়িয়ে থাকবে। না চাইতে ও রিনির সঙ্গে বাড়িতে ফেরার উদ্দেশ্যে উবারে বসে রওনা হলো মেঘালয়। উবার ধীরে ধীরে টাওয়ার হ্যামলেটস এর সরু রাস্তা দিয়ে এগুচ্ছে। জানালার বাইরে ছোটো ছোটো দোকান, লাল ইটের বাড়ি আর রাস্তায় ছড়িয়ে থাকা সাইকেলগুলো চোখে পড়ছে। কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছে, কেউ কথোপকথন করছে, কেউ পোষ্য কুকুর নিয়ে ঘোরাফেরা করছে। শহরের এই অংশে বাঙালি সম্প্রদায়ের উপস্থিতি আছে। দরজার নামপ্লেট থেকে শুরু করে দোকানের সাউন্ডবোর্ড পর্যন্ত সব কিছুতে ছোট স্বদেশের ছোঁয়া। ড্রয়িং রুমে বসে আছে আলো, সিতারা বেগম, কাব্য এবং ইতি। কাব্য আলোকে দেখে কি রিয়েকশন দেবে তাই ভুলে গিয়েছিল। আলো কাব্যকে দেখে স্যার বলে কান্নায় ভেঙে পড়ছে। ইতি আলোর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বারবার বলছিল শান্ত হবার জন্য, কিন্তু আলো শান্ত হলে তো ধীরে ধীরে আলোর কান্না ফুরিয়ে যায়। শান্ত হয়ে সোফায় বসে তারপর কাব্য গম্ভীরভাবে আলোর মুখের দিকে তাকিয়ে বলল, এত বছর পর। কথাটি বলেই দীর্ঘশ্বাস ফেলল কাব্য। আলোর মাথা যেন আরও নিচু হয়ে গেছে। কাব্য দুই হাঁটুর উপর দুই হাতের কনুই টেকিয়ে বলল, চোখের আড়াল হলে মানুষ মনের আড়াল হয়ে যায়, জানো তো তুমি? আলো মাথায় নাড়িয়ে বুঝালো সে জানে। কাব্য সিতারা বেগমের দিকে ফিরে বলল, আলোর বয়স কম ছিল, যুগের বেশে একটা ডিসিশন নিয়েছিল, কিন্তু আপনি ওর পক্ষে ছিলেন কেন? আপনি একে একবারও বোঝানোর চেষ্টা করেননি। সিতারা বেগম ভীষণ লজ্জিত ভঙ্গিতে বলল, আমি কিছুই জানি না বাবা। গত বছর 8 বছর ধরে আমার মেয়ের কোনো কিছু আমি বুঝতে পারি না। বহুবার বলেছি মেঘালয়ের কাছে ফিরে যেতে, কিন্তু রাজি হয়নি একবারও। গতকাল রাতে কি মনে হলো, রাত 12টা বাজে আমাকে নিয়ে রওনা হলো। এখানে আসার পর থেকে একের পর এক খারাপ খবর শুনতে শুনতে আমি আর আলো হতবাক হয়ে গেছি। বেআইন থাকলে নিশ্চয়। কথাটি সম্পূর্ণ হবার আগে সিতারার হাতের ওপরে হাত রেখে ইতি সিতারা বেগমকে চোখের ইশারায় থেমে যেতে বলল। সিতারা বেগম বোকার মতো চুপ হয়ে গেল। কাব্য সব শুনল। শেষ মুহূর্তে গিয়ে কাব্য আলোকে উদ্দেশ্য করে বলল, তুমি এসেছো জানার পর থেকে মাসফি ভাইয়া কম করে হলেও 20 বার কল করেছে পুলান থেকে। তুমি কোথাও যাবে না, এই বাড়িতে থাকবে। মাসফি ভাইয়া 10 দিন পর ফেরত আসবে বাংলাদেশে। ভাইয়া ফিরে এলে তোমার এবং মেঘালয়ের ব্যাপারটা আমরা হ্যান্ডেল করব। এবার অন্তত তোমরা দুজন এগু দেখিয়ে নিজেদের সংসার নষ্ট করবে না। আমার হসপিটালে ডিউটি আছে, আমি এই বাড়িতে থাকতে পারবো না। তাছাড়া আপনার ভাইয়ের এখন নতুন সংসার হয়েছে। আমাকে বলে যে নতুন সংসার পেতেছে, তার সংসার ভাঙার অধিকার আমার নেই স্যার। আমাকে নীরবে সরে যেতে দিন। আমার আমিটা আর আমার মা ছাড়া আমার কেউ নেই স্যার। আমার জীবনে অনুশোচনা অভিযোগের অভাব নেই। নতুন করে কারো সংসার ভাঙার দায়ে আমার অন্তরে আরও একটা অনুশোচনা বাড়িয়ে দেবেন না। ইটস এ রিকোয়েস্ট। শেষের কথাটি বলার সময় হাত জোড় করে মিনতি সুরে বলল আলো। আলোর কথা শুনে কাব্য অবাক হয়ে বলল, মেঘালয় নতুন সংসার পেতেছে কে বলল? কাব্যের কথা শেষ হবার পর ইতির শব্দে হেসে ফেলল। আলোয় বিস্ময় ভরা মুখটা দেখে তার বেশ আনন্দ লাগছে। মেয়েটা তো জানে না তার অপেক্ষা থেকে মেঘালয়ের কেমন করে দিন কাটলো। তার খুব ইচ্ছে যেভাবেই হোক দুজনকে মিলিয়ে দেবে। পৃথিবীর কোনো ভালোবাসা কি এত অপেক্ষার প্রহর শুনেছে যতটা মেঘালয়ের বুক পেতে দাঁড়িয়ে থাকা ভালোবাসা আলের একটা হা শোনার জন্য অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। ইতি আলোর মাথায় হাত রেখে বলল, তোমার ডাক্তার সাহেব তোমারই আছে।
তোমাকে যে ভুলে যাওয়ার জন্য বাংলাদেশে ছেড়ে গেছে, সে করবে দ্বিতীয় বিয়ে। কি বাঁধনে বেঁধে ফেললে তুমি মেঘালয়কে? তোমার অনুপস্থিতিতে সে নিজেকে তোমার স্মৃতিতে বেঁধে ফেলল। আলো ইতির হাত ধরে বলল, তাহলে ছবিটা? তুমি যাকে ছবিতে মেঘালয়ের পাশে বসে থাকতে দেখেছ, সেই মেয়েটা মাসফি ভাইয়ের দ্বিতীয় স্ত্রী। আলো চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুকের ওপর একটন ওজনের সমান ডাক্তার সাহেবকে হারিয়ে ফেলার ভয় সরে গেছে এই মুহূর্তে। তবে আলো শরীর কাঁপছে অস্থিরতা। ইতি টের পেল কিনা আলোর অবস্থা। কাব্যর চোখের দিকে তাকিয়ে কি যেন ইশারা বলল। কাব্য ইশারার মানে টের পাওয়ার সঙ্গে সঙ্গে পকেট থেকে মোবাইল বের করে ভিডিও কল করল মেঘালয়ের হোয়াটসঅ্যাপে। আলো টের পেল না অবধি কিছুক্ষণের মধ্যে তার সঙ্গে ডাক্তার সাহেবের পূর্ণমিলন হতে যাচ্ছে।